পড়ছিলাম বোধোয়া তুমি আমাবস্যা, কলমে নুরাইশা মাহানুর, পর্ব সংখ্যা 11। ছাদের এক কোণে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জায়রা। সূর্য ইতোমধ্যেই দিগন্তের প্রান্ত ছুঁয়ে অস্তগামী হওয়ার আয়োজন সেরে ফেলেছে। লালচে কমলার আবরণে ঢেকে যাওয়া আকাশের দিকে ক্লান্ত বিবর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সে। বক্ষগহ্বরে অদৃশ্য এক তাণ্ডব ছুটে চলেছে। শ্বাসের ওঠানামাও তার আঁচ লাগে। হাতে ধরা কাগজের স্তূপে আঙুলের গ্রাস ক্রমশ শক্ত হচ্ছে, যেন মুহূর্তের মধ্যেই সাদা কাগজ চামড়া ভেদ করে রক্তমজ্জায় গেঁথে যাবে। চোখের কোণে জমাট বেঁধে আছে অনুচ্চারিত বেদনার জল। ঝড়ো নদীর তীরে বাঁধন ছাড়া পালতোলা নৌকার মতো দুলছে তার মনস্তত্ত্ব। বিশ্বাস, এই ভঙ্গুর উপাদানটি এমনই, একবার সূক্ষ্ম চির ধরলে আর কোনোদিন আগের কাঠামোয় ফিরতে চায় না। জায়রার চোখ দুটো ঘন ঘন সিক্ত হয়ে উঠছে। চিন্তার পর চিন্তা জমে ভারী হচ্ছে মগজে। তৈয়ব মির্জা কেন তাকে কিছুই জানালো না? আগে জানালে হয়তো এতগুলো বছর তাকে এভাবে ক্ষয়ে ক্ষয়ে সহ্য করতে হতো না। চাইলে কি সে দিত না? একটুখানি দ্বিধাও থাকতো না। হাসি মুখেই সবকিছু তার হাতে তুলে দিত। যে মানুষটি তার সর্বনাশের সময় প্রতিটি ধাপে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিল, আজ তাকেই অচেনা দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখছে সে। মনে প্রশ্ন জাগে, এই সম্পত্তি যদি তার নামে থাকতো, তবে কি তৈয়ব অন্যদের মতো মুখ ফিরিয়ে নিত, নাকি তখনও তাকে মানুষ হিসেবেই মূল্য দিত? আর সম্পত্তি ছিল যখন, তখন সবাইকে জানানো হলো না কেন? শিরিন অর্থের কাছে নত যেন এক সত্তা। সে যদি জানতো যারা কোটি টাকার সম্পদের উত্তরাধিকারী, তবে আদরের পরত পেত তার প্রতিটি দিন। এমন অবহেলা, এমন অন্যায় কোনোটারই জন্ম হতো না তার জীবনে। মিথ্যা মিথ্যা করে হলেও একটু শোক পেত সে। তবে তৈয়ব কেন এমন করলো? এই কেন এর মুখোমুখি দাঁড়িয়ে যায়রা দিশেহারা। উত্তরহীন প্রশ্নের ভিড়ে শেষ বিশ্বাসের আশ্রয়টুকুও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভিতরে ভিতরে সে কুঁচকে যাচ্ছে, মচকে যাচ্ছে। অদৃশ্য চাপে নিঃশেষিত হচ্ছে তার মস্তিষ্ক। চোখের পাতা আর প্রতিরোধ ধরে রাখতে পারল না। অবশেষে বাদ ছিঁড়ে গেল। গাল বেয়ে গড়িয়ে নামতে লাগলো অশ্রুর স্রোত। বুকের গভীর থেকে ফেটো বেরোলো হাহাকার। নিজেকে সামলানো হয়ে উঠল অসম্ভব। মানুষের উপর নির্ভর করে বাঁচার শেষ ভরসাটুকু যখন ঝরে যায়, তখন জীবনটাই অর্থহীনতায় ভরে ঝুলে যায়। কাঁদছো কেন? কি হয়েছে? গুরুগম্ভীর শীতল সেই স্বরে কেঁপে উঠল জায়রার সত্তা। পরিচিত উচ্চারণ কর্ণগহ্বরে পৌঁছতেই থমকে গেল অশ্রুর ধারা। অষ্টধরের দাঁতের চাপে নিজেকে সংযত করল সে। ছড়িয়ে পড়া ভাঙনটুকু জোর করে গুছিয়ে নিতে চাইল। কি হলো? আবার কে কি বলেছে? তৈয়বের ভারী কণ্ঠ ভেসে এলো। অগোচরেই হাতের কাগজগুলো ভাঁজ করে নিল জায়রা। তাড়াহুড়োয় মুছে ফেলল চোখের সিক্ততা। ঠোঁটের কোণে কৃত্রিম এক হাসির চিহ্ন এঁকে তাকালো তার দিকে। কিছু হয়নি বাবা। শব্দগুলো বেরোতেই কণ্ঠ কেঁপে উঠল। বহু সাধনায় উচ্চারণটুকু টিকিয়ে রাখল সে। তৈয়ব থামল না, পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাহলে কাঁদছো কেন? জায়রা নিশ্চুপ হয়ে গেল। দৃষ্টি এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো। ভেতরে ভেতরে শব্দ খুঁজতে থাকলো। বলবে, সত্যটা আড়ালে থাকবে, আর মিথ্যাটাও ধরা পড়বে না। কি বললে? তোমার খালা আমি না থাকাতেই আবারও কিছু করেছে নাকি? না না বাবা, তেমন কিছুই না। আসলে কি? আসলে কণ্ঠস্বরটা এবার আগের চেয়েও আরো ভারী শোনালো। নিজেকে সামলে যারা ক্ষীণ স্বরে বলল, মায়ের কথা মনে পড়ছিল। তৈয়বের মুখের কঠিন রেখাগুলো ঢিলে হয়ে এলো। এই জায়গাটা এসে সে কোনোদিনই শক্ত থাকতে পারে না। একবার দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ের আরও কাছে এগিয়ে এলো। আলতো করে হাত রাখলো মাথার উপর। এত বছর পেরিয়ে গেল, তবুও মায়ের কথা ভেবে এভাবে ছোট বাচ্চাদের মতো কাঁদতে হয়? আমি কি তোমাকে কম ভালোবাসা দিচ্ছি? না বাবা, তেমন কিছু না। আর কাঁদবো না বলেই তাড়াহুড়ো করে চোখের বাকি সিক্ততাটুকু মুছে ফেলল। তৈয়ব ঠোঁটের করে হাসির এক অসম্পূর্ণ চেষ্টা এনে জায়রার হাতে ধরা কাগজগুলোর দিকে তাকালো। হাতে কিসের কাগজ তোমার? বিচলিত হয়ে নিজের হাতের দিকে তাকালো জায়রা। খানিক স্তব্ধতায় ভাবনার ঢেউ উঠল। তৈয়বকে কিছু বলা উচিত কিনা, যদি কথাগুলো উল্টে ফল আনে, যদি মনের কোণে লুকিয়ে থাকা শেষ বিশ্বাসটুকু ভেঙে পড়ে। আশঙ্কা হঠাৎ করেই বুকের ভেতর ঢুকে পড়ল। প্রসঙ্গ এড়িয়ে এসে বলে উঠল, নোটস বাবা, পড়তে এসেছিলাম, কিন্তু পড়া আর হলো না। খালি পড়লেই তো চলবে না, নিজের যত্নও নিতে হবে। দেখো মুখটা কত শুকিয়ে গেছে। এমন হলে মেয়েকে বিয়ে দেব কি করে? বাবা, লজ্জা আর অস্বস্তিতে মুখ লুকিয়ে তৈয়বের বাহুবন্ধনীতে নিজেকে গুটিয়ে নিল জায়রা। দীর্ঘশ্বাস চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেও পারল না। তবুও কোনোভাবে নিজেকে সামলে নিল সে। এই মুহূর্তে তৈয়বের বাহুই তার সমস্ত ভাঙনের উপর বিছিয়ে রাখার শেষ আশ্রয়। টেবিলের পার্শ্ববর্তী এক কোণায় দণ্ডায়মান কমলা রঙের সুটকেসের দিকে তাকিয়ে খানিক বিরক্ত হলো ফুয়াদ।
ঝকঝকে রংটা বারবার দৃষ্টিতে ধাক্কা দিচ্ছে, কেমন এসে বিচ্ছে চোখে। কমলাও কিভাবে কারো পছন্দের রং হতে পারে, এই বোধ তার কাছে সম্পূর্ণ দুর্বোধ্য। হতে পারে কারো কাছে হয়তো আনন্দের প্রতীক, কিন্তু ফুয়াদের অনুভবে তার নিখাদ বিরক্তির সামর্থক। ফুয়াদের চাহনি বিরক্তি স্পষ্ট হলেও বিপরীত প্রান্তে বসে থাকা যুবকটি তা উপেক্ষা করে আয়েশ করে নিজের কফির মগে চুমুক দিচ্ছে। ফুয়াদের জন্য একটি মগ বড়, কিন্তু আপাতত তা পানি ইচ্ছুক নয় সে। সুটকেসটি আকারে অস্বাভাবিক বড়, তার উপর আবার একটি লেদার ব্যাগ হ্যান্ডেলের উপর ভার দিয়ে ঠেসে রাখা। দৃশ্যটা আরও ভারী লাগছে চোখে। সেদিকে দৃষ্টি আটকে রেখে ভ্রু কুঁচকে সামনের মানুষটার দিকে তাকালো ফুয়াদ। ব্যাগ দেখে তো মনে হচ্ছে বাড়িঘর সমেত টেনে এনেছিস, আজীবনের বন্দোবস্ত করে ফেলেছিস নাকি। কফির মগে ধীরে সুস্থে এক চুমুক বসিয়ে সামনে রাখা পেস্ট্রি থেকে এক চামচ তুলে নিল যুবক। দাঁত বের করে নির্ভর এক হাসি ঝুলিয়ে ফুরফুরে ভঙ্গিতে জবাব দিল, আজীবন না হলেও যতদিন তুই দেশে আছিস ততদিন তো নিশ্চিত। নো ওয়ে। হঠাৎ যুবকের বিচলিত কণ্ঠে বিস্ফোরণের মতো উঠে দাঁড়িয়ে গেল ফুয়াদ। আর এক মুহূর্ত কথার ইটি টানল না, কাচের ফটকের দিকে সোজা পা বাড়ালো। আচমকা প্রতিক্রিয়ায় যুবকের ভিতরে শীতল শিহরণ বয়ে গেল। তড়িঘড়ি বিল মিটিয়ে কমলা সুটকেসটা টেনে নিয়ে ফুয়াদের পিছু নিল সে। দোস্ত শোন, বেইমানি করিস না। ফুয়াদ একেবারেই কর্ণপাত করল না, ইচ্ছাকৃত উপেক্ষায় পা চালিয়ে যেতে লাগলো। হঠাৎ পথ আগলে দুহাত ছাড়িয়ে সামনে এসে দাঁড়ালো যুবক। শ্বাস তার অস্থির, ওঠানামায় তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। আশ্চর্য, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমি যাব কোথায়? হোটেলে যা, টাকার তো অভাব নেই তোর। না, তোর সাথেই থাকবো। এই বলে পুরো শরীর ঝাঁকিয়ে শিশুসুলভ ভঙ্গিতে লাফালাফি শুরু করলো সে। দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা অভিভাবকের কাছে খেলনা কেনার আবদার করছে। ফুয়াদ শীতল দৃষ্টিতে তাকালো, কণ্ঠ ভারী কঠোরতা নিয়ে বলল, আমি কি তোর বউ লাগি নাকি? আমার সাথে থাকতে হবে কেন? তাহলে ধরেই নে, আজ থেকে তুই আমার বউ। বলেই সে ঝুঁকে এলো, সরাসরি ফুয়াদের চোখে চোখ রাখলো। অদ্ভুত অঙ্গি ভঙ্গিতে কাঁধে হাত চাপিয়ে দিল। চারপাশে তাকিয়ে হঠাৎই অস্বস্তিতে পড়ে গেল ফুয়াদ। যুবক ফিসফিস করে বলল, চারিদিকে তাকিয়ে দেখ, সবাই দেখছে। সাথে নাইলে এখানেই তোর মান সম্মান চৌচির করে দেব। জীবনে বউ জুটবে না, ভেবে দেখ। মাথায় এক ঝটকায় ঘুরিয়ে যুবকটিকে পাশ কাটিয়ে হাঁটা ধরল ফুয়াদ। সে যে ইচ্ছে করেই এমন উচ্ছৃঙ্খল অভিনয় করছে এটা ফুয়াদের অজানা নয়। দৃষ্টি এড়িয়ে গেল, যুবক থামল না, আবার পিছু নিল নির্লজ্জ উৎসাহে। তার মানে আমাকে নিয়ে যাচ্ছিস? ইয়ে। অতিরিক্ত উচ্ছ্বাসে ফুয়াদের আগেই কালো গাড়িটায় গিয়ে বসে পড়ল সে। ফুয়াদ দীর্ঘ এক হতাশায় নিঃশ্বাস ছেড়ে ড্রাইভিং সিটে জায়গা নিল। ছাদ খোলা প্রশস্ত বারান্দায় বারবার এদিক সেদিক পায়চারি করছে জায়রা। বই খোলা থাকলেও অক্ষরগুলো তার মগজে ঢুকছে না। অসহনীয় ভাবনায় ঢেউ মাথার ভেতর সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। অথচ এই মুহূর্তে মনোযোগটাই তার সবচেয়ে প্রয়োজন। গতকাল থেকে যেন কোনো কিছুই ঠিকঠাক ছন্দে নেই। রাগ আর দুঃখ মিলেমিশে মাথার ভেতর ঘূর্ণি তুলছে। অবশেষে বিরক্তি সীমা ছাড়ালো। হাতের বইটা উঁচু করে তুলে সজোরে আঘাত করলো বারান্দার রেলিংয়ে। স্থির দাঁড়িয়ে শরীর দুলে উঠল অস্বস্তিতে, বিরক্তির বহিঃপ্রকাশে। উফ, কিছুতেই পড়ায় মন বসছে না কেন? খোদা! তপ্ত আকাশের দিকে তাকিয়ে বিরক্তিতে গঙিয়ে উঠল রমণী। পেছন থেকে অস্থির দৃষ্টিতে তাকে লক্ষ্য করছে রেজওয়ান। চারপাশে একবার সতর্ক নজর বুলিয়ে নিয়ে হঠাৎ বলে উঠল, এই ভর দুপুরে কি জিনে ধরছে নাকি? অচেনা কণ্ঠ কর্ণপ্রান্তে পৌঁছাতেই চমকে উঠল জায়রা। কাঁধ ঘুরিয়ে পেছনে তাকালো। সম্পূর্ণ অপরিচিত মানুষটিকে দেখে গলার একটা ঢোক চেপে নিল সে। সুদর্শনের মসৃণ ওষ্ঠযুগলে ভেসে উঠল এক অদ্ভুত হাসি, যেন রমণীর বিস্ময়ে সে আলাদা একরকম আনন্দ পাচ্ছে। আপনি কে? জিনের সর্দার। একেবারে নির্বিকার ভঙ্গিতে কথাটা ছুড়ে দিয়ে রমণীর দিকে তাকালো রেজওয়ান। এবার রমণীর ধৈর্যের বাঁধ আলগা হয়ে গেল। লোকটা যে ঠাট্টা করছে সেটা তার বোধগম্য হতে সময় লাগলো না। দুহাত কোমরে ঠেসে এক কদম এগিয়ে এসে বলল, তাহলে মহাশয়, জিন রাজ্য ছেড়ে মানুষলোকে কি উদ্দেশ্যে এসেছেন? সর্দারিনীর সন্ধানে এসেছি। যারা আর কোনো উত্তর দিল না, দেওয়ার প্রয়োজনও বোধ করল না। তার মন তখন অন্যখানে আটকে আছে। রেজওয়ানকে সম্পূর্ণ উপেক্ষা করে সে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালো। ভ্রু কুচকে জায়রার দিকে ঈষৎ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো রেজওয়ান। পরক্ষণেই সেই দৃষ্টি স্থির হয়ে গেল নিষ্পলকভাবে। এমন নিরেট তাকিয়ে থাকা দেখে হঠাৎ চেঁচিয়ে উঠল ফুয়াদ, রেজা, এখানে কি করছিস তুই? ফুয়াদের কণ্ঠের উচ্চ তরঙ্গ ছড়িয়ে পড়ল পুরো বারান্দা জুড়ে। শব্দে বিচলিত হয়ে পেছনে তাকালো জায়রা, অথচ রেজওয়ান অবিচল, এক চুলও নড়ল না। এসব দৃশ্য তার কাছে নিত্যকার।
ফুয়াদের উপস্থিতিতে শেষ আমলেই নিল না, বরং আরও সন্দেহ জমিয়ে চোখ রেখে জায়রার দিকেই বলল, ব্রো, এই মেয়েটাকে ভীষণ চেনা লাগছে। ডু আই এক্স্যাক্টলি নো হেয়ার? কথাটা ছুড়ে দিয়ে নির্বাক হয়ে রইল সে। মুহূর্তেই ফুয়াদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমলে উঠল। বক্ষপিঞ্জরের ভেতর হৃদযন্ত্র ঢোলের মতো বেজে উঠছে। চারপাশ হঠাৎ অস্বাভাবিকভাবে স্তব্ধ হয়ে এলো। দুজনের এভাবে নীরবে তার দিকে তাকিয়ে থাকা জায়রাকে অস্বস্তিতে ফেলে দিল। সে একবার চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা অপরিচিত লোকটার দিকে তাকালো। কালে ভদ্র লোকটার সঙ্গে তার কখনো কথা হয়নি, দেখা হয়নি আজকের আগে। গলা খাকারি দিয়ে স্বাভাবিকতা জড়িয়ে নিয়ে জায়রা বলল, আমি আপনাকে চিনি না, আমাদের কখনো দেখা হয়নি, বাট আই নো ইউ। প্রায় 2 মিনিট নীরের দৃষ্টিতে তাকিয়ে থেকে অবশেষে কথাটা ছুড়ে দিল রেজওয়ান। পরক্ষণেই তার চোখ সরে গিয়ে ফুয়াদের উপর গিয়ে থামল। ঠোঁটের কোণে কুটিলে হাসি এঁটে প্রশ্নটা ছুড়ল, আই নো হার, রাইট? ফুয়াদ কোনো জবাব দিল না, শুধু তাকিয়ে রইল রেজওয়ানের দিকে। তার চোখের ভেতর জমে উঠল এক নির্লিপ্ত বিরক্তি। ইজ শি? ইয়েস। রেজওয়ানকে বাকিটুকু শেষ করার সুযোগই দিল না ফুয়াদ। 1 সেকেন্ডও দেরি না করে উত্তর ছুড়ে দিয়ে হাতের হ্যাচকা টানে তাকে সেখান থেকে সরিয়ে নিল। জায়রা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বিস্ময়ে ঠোঁটজোড়া আধখানা ফাঁক হয়ে আছে। লোকটা তাকে কিভাবে চেনে? ফুয়াদ কি তার কথা বলেছে? ফুয়াদের মতো মানুষই কি গসিপ ছড়িয়ে বেড়ায়? অদ্ভুত, ভীষণ অদ্ভুত। কক্ষে ঢুকেই ধরাম করে দরজাটা টেনে লাগিয়ে দিল জায়রা। মাথার ভেতর কিছুতেই গুছিয়ে উঠছে না ঘটনাটা। লোকটা সম্পূর্ণ অপরিচিত, তবু কিভাবে তাকে চেনে? আর সেই বা কে? এই বাড়িতেই বা কি করছে? আগে তো কখনো চোখে পড়েনি। প্রশ্নের পর প্রশ্নে মনটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কি করবে ভেবে না পেয়ে নীলাকে ফোন দেওয়ার কথাই মাথায় এলো। এই মুহূর্তে একমাত্র নীলাই পারে তাকে সামলাতে। ভাবনা আর কাজে ফারাক রাখলো না, দ্রুত ফোন তুলে কল লাগালো। প্রথম রিং বেজে থেমে গেল, রিসিভ হলো না। ভ্রু কুচকালো জায়রা। একবার গভীর শ্বাস নিয়ে আবার কল দিল। আশ্চর্য, এবারও রিসিভ হলো না। এবার বিরক্তি গায়ে চড়ল। শেষবার কল দিল সে। মনে মনে বাক্য সাজাচ্ছে নীলা ধরলেই আগুন ঝরাবে। তৃতীয় বিপে কল রিসিভ হতে খুব উগরে দিল। এই খাসির বাচ্চা, কল ধরস না কেন? হারপিক খাইয়া পইরা আসছস নাকি? ওপাশ থেকে ভেসে এলো ভারী অচেনা কণ্ঠ। আমি খাসি বলতেছি, বাচ্চা ভাত খাইতেছে, হারপিক খায় নাই। মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল। তড়িঘড়ি করে ফোনটা সামনে এনে তাকালো জায়রা। নাম্বার ঠিকই নীলার, তার মানে হাই, মারা খেলাম। ফিস করে কথাটা বলে জিভ কামড়ে ধরল সে। 1 সেকেন্ডও দেরি না করে কল কেটে দিল। কিছু বলার সাহস হলো না। বললেই যে মান সম্মানের শেষ অধ্যায় লেখা যাবে, এটা বুঝতে তার বাকি রইল না আর।